হ্যাঁ, আমি কি সুমিতা চক্রবর্তীর সাথে কথা বলছি? হ্যাঁ, হ্যাঁ, বলছি। আপনি একটা সমালোচনা লিখেছিলেন সুনীল গাঙ্গুলির সেই সময় উপন্যাসটা নিয়ে আনন্দবাজারে। সেটা কি হুম। আপনার কোনো বইতে সংকলিত হয়েছে? আমার একটা বই আছে, সেই যে আনন্দবাজারে যেটা লিখেছিলাম সে তো মানে ছোট, সমালোচনা হচ্ছে ছোট। কিন্তু পরে আমি এটা বড় প্রবন্ধ লিখেছি সেই সময় নিয়ে। সেটা আমার একটা বই আছে, উপন্যাসের বর্ণমালা। আচ্ছা, এটা কি ওইটা কোন পুস্তক বিপণী থেকে প্রকাশিত। আচ্ছা, আচ্ছা, উপন্যাসের বর্ণমালা পুস্তক বিপণী থেকে প্রকাশিত। ওতে অনেক 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 উপন্যাস সম্পর্কে আলোচনা আছে, তার মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় আছে। আচ্ছা। আপনার কি একেবারেই ভালো লাগেনি ওটা পড়ে? মানে সেই কারণে আপনি তখন যেটা লিখেছিলেন না, আনন্দবাজার। আপনি যেটা বলছেন সেটা সেই সময় নয়, এটা পূর্ব পশ্চিম নিয়ে। আচ্ছা, সেই সময় নয়, পূর্ব পশ্চিম নিয়ে। হ্যাঁ। তাহলে বোধহয় যে লিখেছে, একটা আমি লেখা পড়ছিলাম আপনার। আচ্ছা। তিনি লিখেছেন হিরণ্ময় গঙ্গোপাধ্যায়। হ্যাঁ। তিনি লিখেছেন যে ওটা সেই সময় নিয়েছিল আর কি সমালোচনাটা, না, সেই জন্য। সে তাহলে ও ভুল লিখেছে। আমার সেই সময় খুবই ভালো লেগেছিল, এবং সেই সময় নিয়ে আমি কোনো সমালোচনা আনন্দবাজারে লিখিও নি। আচ্ছা, কিন্তু আমি ওইটা নিয়ে এক বড় প্রবন্ধ লিখেছি, সেটা ওই বইটাতে আছে। আর আমি পূর্ব পশ্চিম যে উপন্যাসটা সুনীল গঙ্গোপাধ্যায়ের, ওইটা আমার ভালো লাগেনি, এবং ওইটা আমি একটা বিরূপ সমালোচনা করেছিলাম, তাতে নিয়ে অনেক গন্ডগোল হয়েছিল। কিন্তু সেটা করেছিলাম, সেটা এখন আর আমার কাছে নেই। সে আচ্ছা, বহুদিন আগের কথা। আচ্ছা, আচ্ছা, কিন্তু আমার আমার মনে হয়েছিল যে উপন্যাসটার মধ্যে নানা রকম গন্ডগোল আছে। আচ্ছা, পূর্ব যে পশ্চিম সম্পর্কে আপনার এটা মনে হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, পূর্ব পশ্চিম সম্পর্কে বলতে আমার ভালো লাগেইনি। পূর্ব পশ্চিমে যেভাবে মানে প্লটটাকে গঠন করেছিলেন, তার মধ্যে আমি কোনো সংহতিও পাইনি। সেটা মানে পূর্ব পূর্ব এখন অতটা বলা তো সম্ভব নয়। এবং এক জায়গা থেকে শুরু হয়েছে স্মৃতি পূর্ববঙ্গ, তারপরে পশ্চিম বলতে তারা চলে গেছে ওই অলি আর কে যেন সে ছিল, না নায়কের নাম। তারা চলে গেছে মানে পাশ্চাত্য দেশে, পশ্চিমের দেশে। সেইভাবে পূর্ব পশ্চিমটা উনি ভেবেছিলেন মনে হয়। এবং দুটো খণ্ডে দুটো অংশের যে মানে কাহিনী, হুম। কাহিনীর বিন্যাস, তার মধ্যে আমার মনে হয়নি যে কোনো রকম সংহতি আছে। আমি সেই কথাটাই বলেছিলাম। এবং আরো কতগুলো ব্যাপার ছিল ওখানে, যেটা যেটা আমার একদমই ভালো লাগেনি। আচ্ছা, বুঝলাম। মানে সেই সময় আপনার ভালো লেগেছিল, ওটা তাহলে ভুল সেই লিখেছেন। সময় আমার খুব ভালো লেগেছে, সেই সময় আমার আচ্ছা, খুবই ভালো লেগেছে। আচ্ছা, এবং সেই সময়, এবং আমার মানে অন্যান্য সুনীল গঙ্গোপাধ্যায় যে খুব ভালো উপন্যাসিক এরকম আমি বলবো না, হ্যাঁ, কিন্তু তিনি কিছু ভালো উপন্যাস লিখেছেন। কিছু ভালো উপন্যাস লিখেছেন, সেগুলোর মধ্যে যেমন ধরুন একা এবং কয়েকজন বোধহয় ওর একটা উপন্যাসের নাম। হ্যাঁ, 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 তারপরে ওই সূর্য, সূর্য ছিল কোথায় কোথায় যেন একটা, কি একটা উপন্যাসের প্রধান চরিত্র ছিল সূর্য। আচ্ছা। তারপরে অর্জুন উপন্যাসটা আমার অর্জুন বেশ ভালো উপন্যাস, লাগে। হ্যাঁ। আমার হ্যাঁ, নিঃসঙ্গ সম্রাটও খুব ভালো লাগে, শিশির ভাদুড়িকে নিয়ে যেটা হ্যাঁ, লেখা। নিঃসঙ্গ সম্রাট ওগুলো তো অন্যরকম না, ওগুলো হচ্ছে জীবন মানে কারোর হ্যাঁ, জীবনকে কেন্দ্র করে উপন্যাস লেখা, সেটা তো অন্যরকম হয়। হ্যাঁ, সেটা সেটা আলাদা। তারপরে উনি যে নীললোহিত নামে যেগুলো লিখতেন, হ্যাঁ, নীল। সেগুলোর মধ্যেও অনেক আমার একাধিক উপন্যাস ভালো লেগেছে ওই ফরম্যাটটা। আচ্ছা, তারপরে আরো আরো আমার ভালো লাগেনি এরকম অনেক উপন্যাস আছে। আচ্ছা। অনেক মানে উনি বোধহয় সতিনেকের মতন উপন্যাস লিখেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর সেই লিখেছেন। সেই ৩০০ উপন্যাসের মধ্যে আমি তো মনে করি যে পাঠক খুব বেশি হলে ১৫টা মনে রাখতে পারবে, হ্যাঁ, আমার মনে হয়। মানে একাডেমিক লাইনের নই, কিন্তু আচ্ছা। আপনার একটা বই আমি পড়েছিলাম, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী এবং সুধীন দত্ত, এই তিন কবির কবিতা ধরে ধরে আপনি সমালোচনা করেছিলেন। বইটা আমার কাছে আছে এবং আমি সে পড়েওছি এবং বোধহয় কবিতার কবিতার অন্তরঙ্গ পাঠ। হ্যাঁ, কবিতার হ্যাঁ, অন্তরঙ্গ পাঠ। হ্যাঁ, আমার খুব ওই হ্যাঁ, চমৎকার লেগেছিল বইটা হ্যাঁ, পড়ে। আমি তো হ্যাঁ, সেরকম আছে, আমার একাধিক বই আছে। নানা আচ্ছা নানা রকম বই রয়েছে আমার, কবিতার ওপর, গল্পের ওপর, উপন্যাসের ওপর, এই ম্যাম, একটা আর প্রশ্ন আপনাকে করতে পারি রবীন্দ্রনাথ প্রসঙ্গে? মানে হ্যাঁ, রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রনাথকে যেভাবে জগদীশ ভট্টাচার্য দেখেছেন, তার যে বই আছে কবি মানসী, এবং সেখানে উনি একটা যেভাবে আপনি আপনি নিশ্চয়ই জানেন, মানে পড়েছেন অনেকবার। হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ, হ্যাঁ, এই যে কাদম্বরী দেবীকে উনি একটা কোথাও গিয়ে, যেমন দান্তের ক্ষেত্রে বিয়েত্রিচ, কাদম্বরীকে উনি ওই একটা জায়গা দিয়েছেন এবং সেখানে উনি একটা কোথাও অনুপ্রেরণা। এটা আপনি কি এই বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজমটার সাথে একমত মনে করেন যে রবীন্দ্রনাথের
পরের দিকেরও অনেক গানে উনি বলছেন যে সেটা কাদম্বরীকে নিয়েই লেখা। ধরুন আমার খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কে জানতো, এটা উনি একদম একটা লেখায় আমি পড়ছিলাম জগদীশ বাবুর ছাত্র তপব্রত ঘোষ লিখেছেন, যেটা একেবারেই কাদম্বরী দেবীকে নিয়ে লেখা। এইটা এই এই যে বলে দেওয়া, এটা এটা আপনি কিভাবে দেখেন এই জিনিসটা? দেখুন, তপব্রত ঘোষ তো মানে জগদীশ ভট্টাচার্যের খুব ভক্ত ছাত্র। হ্যাঁ। মানে উনি জগদীশ বাবুর সব সব লেখাই ওর ভালো লাগে, এবং উনি আরো অনেকেরই খুব সমালোচক, কিন্তু জগদীশ বাবু না। হচ্ছে ওর একটা হ্যাঁ, শঙ্খ আদর্শ। ঘোষেরও বিরাট সমালোচক শঙ্খ ঘোষ। হ্যাঁ, অনেকেরই সমালোচক। তবে তপব্রত নিজের মানে পড়াশোনাও প্রচুর আছে, আমি তা বলবো না। কিন্তু কথাটা হচ্ছে যে আমি এরকম কোনো মানে আমার কাছে এর কোনো নিশ্চয়তা নেই যে রবীন্দ্রনাথ যে সারা জীবনে যত এই ধরনের গান কবিতা লিখেছেন সবারই পেছনে কাদম্বরী দেবীর আছেন, তার স্মৃতি আছে। এ তো প্রমাণ তো কিছু করা যাবে না, যাবে কি? না, সেটা প্রমাণ করা যাবে না, কিন্তু জগদীশ বাবু এটা বললেন এতটা জোরের সাথে, সেটা আমার খুব আশ্চর্য লাগে। মানে উনি এটাতে পৌঁছলেন কিভাবে? এই ওর মনে হয়েছিল, হ্যাঁ, প্রথম দিকে এটা তো ঠিকই যে কাদম্বরী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের যে সম্পর্কটা ছিল, হুম, সেইটা পরবর্তীকালে অন্তত কিছুকাল রবীন্দ্রনাথের লেখার মধ্যে তার স্মৃতিতে, কবিতা গানে তার স্মৃতি থাকতেই পারে, এটা খুবই খুবই স্বাভাবিক। কিন্তু তারপর রবীন্দ্রনাথ তার অত বড় ব্যস্ত জীবনে অত কাজ, অত তার মধ্যে সবসময় এক ধরনের গান লিখেছেন, কাদম্বরী দেবীকেই মনে করে, আর কাউকে মনে করে নয়। এরকম কোনো নিশ্চয়তা আমার মনে হয় না। না আমি সেটা এটুকু বললেও আমার মনে পসিবিলিটি অনেক, তার যে ব্যাপ্তি সেটাকেও কোথাও নষ্ট করে ফেলা হয়। মানে একটা গানকে আমি নানান ভাবে ব্যাখ্যা করতে পারি, আমি যদি মানেটা করেই দিই ডেফিনেটলি পিন পয়েন্ট করে, সেটাও সেটা কোথাও। ঠিক, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই পাঠক যেভাবে পড়বেন সেভাবে তার কাছে পাঠক আসবে। যেভাবে রিলেট হ্যাঁ, করবেন সেইভাবে আর তাছাড়া আমার একটা জিনিস মনে হয় যে কবি, গীতিকার তারা যখন লিখছেন সবসময় কোনো ব্যক্তিকে মনে করে, কোনো হ্যাঁ স্মৃতিকে মনে করে মনে করে। লিখতে হবে নাকি? হ্যাঁ। মানে সেরকমও তো কিছু নয়। হ্যাঁ, মানে অভ্যাসবশতও অনেক লেখা হয়ে যায়। অভ্যাসবশত এক- অনেক লেখা হয়ে যায়। রবীন্দ্রনাথের ভক্তির গান, প্রেমের গান সবকিছুই যে একেবারে খুব গভীর ভাবে কাউকে মনে করে বা হ্যাঁ, ঈশ্বরকেও মনে করে, আমার এরকম মনে হয় না, এই হুম, আর কি। বুঝতে পেরেছি। একটা ম্যাম শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা গান নিয়ে একটা কনফিউশন আছে। ওর যে মানে গান বলা ভুল, বা একটা কবিতাও অ্যাকচুয়ালি, ছবি বলে যে কবিতাটা, সেটা নিয়ে হ্যাঁ, একটা তো আমি পড়ছিলাম যে আলাহাবাদে থাকাকালীন ওনার ওই আমি নামটা করতে পারছি না, ওর নেফিউ আর কি, মানে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের কোনো এক আত্মীয় মানে রবীন্দ্রনাথের সম্পর্কে, তাকে নিয়ে তার একটা ছবি দেখে লিখছেন মৈত্রী দেবী। ও সেটাই লিখছেন, মানে মৈত্রী দেবীর একটা বই আছে। এবার অনেকে আবার, মৈত্রেয়ী দেবী না? হ্যাঁ মৈত্রেয়ী দেবীর একটা বইতে রবীন্দ্রনাথ একটা বাচ্চা মেয়েকে গল্প বলছে যে আমি এলাহাবাদে ছিলাম যখন আমার এক বন্ধুর, বন্ধু হুম, মানে আত্মীয়র একটা ছবি দেখে লিখি। কিন্তু গানটা পড়লে মনে হয় না যে সেটা কোনো পুরুষ বন্ধুকে দেখে লেখা। অনেকে বলে যে এটা কাদম্বরী দেবীকে নিয়েই লেখা। এটার কি কোনো, মানে আবার একজন আমাকে বলুন। হ্যাঁ একজন আমাকে বলছিল যে উনি নাকি কৃষ্ণা কৃপলানি, মানে আমাদের মীরা দেবীর যে মেয়েকে যিনি বিয়ে করেছিলেন এবং রবীন্দ্রনাথকে নিয়ে যার বায়োগ্রাফিও আছে, তাকে নাকি উনি হ্যাঁ, বলেছিলেন যে ওটা বৌঠানকে নিয়ে লেখা। এটা এটা কি আপনি এটা ডেফিনেটলি জানেন কি এই এই গানটার মানে পিছনের ইতিহাস? এই এইটা রবীন্দ্রনাথ বলেছিলেন কিনা ওকে আমি এটা জানি না, অবশ্য আমি অত বেশি রবীন্দ্রনাথ পড়িনি। কিন্তু কিন্তু এইরকম আমার এগুলো আমার মনে হয় যে সব সমালোচকদের বানানো, এবং কবিরা নিজেরাও অনেক বানান। এই আর কি। আচ্ছা। কবিরা নিজেরাও এসব কথা অনেক বানিয়ে বানিয়ে বলেন বলে আমার মনে হ্যাঁ, হয়। এবং একটা সৃষ্টি বোধহয় সৃষ্টির তাগিদেই সেটা সৃষ্টি করা, মানে সেটা যে কাউকে ভেবে বা মানে নিছক সৃষ্টি করার আনন্দেই মানে সেটা আমার লেখা। তো তাই মনে হয়, আমার তো তাই মনে হয়। এবং সমস্ত গানের পেছনেই প্রেমের গান হলেই কাদম্বরী হবে, বা কোনো কোনো সময় অন্য কোনো মেয়েকে ধরে নিতে হবে। তাহলে তো হ্যাঁ। কি বলবো, কত ছক বাঁধা প্রেমের কবিতা, প্রেমের গান কত লেখা হয়েছে। ঠিক। এইরকম হ্যাঁ, রবীন্দ্রনাথও প্রচুর লিখেছেন। এই আমার মনে হয় না যে এগুলো সবকিছুর পিছনে ব্যক্তি সন্ধান করা হ্যাঁ। এটা খুব একটা কিছু কোনো না, একটা জায়গায় যে আমাদের পৌঁছে দেয়, আমার তা মনে হ্যাঁ হয় না। মনে হয় না। ওই এর নাম হচ্ছে সত্যপ্রসাদ গাঙ্গুলি, আমার নামটা মনে পড়লো, যার বাড়িতে থাকার সময় রবীন্দ্রনাথ ওটা করেছিলেন গানটা। যে সত্যপ্রসাদ ছিলেন ওর মানে ভাগ্নে টাগ্নে কি একটা সম্পর্কে ছিলেন।
সত্যপ্রসাদ বা সত্যপ্রসাদের ভাগ্নে, আপনি ঠিক বল, না, কিন্তু ওখানে সত্যপ্রসাদই ছিলেন, সৌদামিনী দেবীর, আমার মনে হয় সত্যপ্রসাদই ওর ভাগ্নে ছিলেন সম্পর্কে, ওই জীবন স্মৃতিতে ওর নাম আছে। হ্যাঁ সত্যপ্রসাদ ভাগ্নে ছিলেন। না ওখানে একটা মারাত্মক লাইন আছে, কবির পিছনে কবি তুমি। মানে এটা একটা, মানে রবীন্দ্রনাথ কারোর যত বলছেন যে আমার কবিতার পিছনে তুমি অনুপ্রেরণা না, হিসেবে। এটা এটা আপনি জীবন স্মৃতি পড়লে দেখবেন যে সত্যপ্রসাদ একদম বালক রবীন্দ্রনাথকে যে তুমি কবিতা লেখো, খাতা, একটা নীল খাতা নাকি রকম কি দিয়েছিলেন ইত্যাদি, এরকম কিন্তু লেখা আছে সেখানে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, হয়তো সেটা মনে করেছেন যে একদম প্রথম রবীন্দ্রনাথ যখন তো কবি কবি হয়ে উঠবেন বলে ভাবেন, হ্যাঁ একদম বালক, হ্যাঁ সেই বালক বালক বয়সে বয়স হবে তখন ওই 10-12 এরকম, সেই সময় একটা খাতা দিয়েছিলেন, সেই খাতায় বলেছিলেন যে কবিতা লেখো তুমি, এরকম করে কবিতা লিখতে হয়। এবং তারপরে জীবন স্মৃতির মধ্যে এটা আছে যে সেই নীল নীল মলাটের খাতা না নীল খাতা অনেক কবিতায় ভরে উঠেছিল ইত্যাদি ইত্যাদি এইসব কথা আচ্ছা, বলে। তাহলে সেটা ওই অর্থেও মানে নট নেসেসারি। হতেও পারে, হতেও হ্যাঁ, পারে। ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আবার একটা বই আছে বাই দ্য ওয়ে, রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ গ্রহণে বর্জনে। আচ্ছা, এটা এটা কোন প্রকাশনা থেকে এটা বেরিয়েছে? করুণা করুণা প্রকাশনী থেকে বেরিয়েছে, সেকেন্ড এডিশনটা। আমার রবীন্দ্রনাথ গ্রহণে বর্জনে। আমি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের ভক্ত কে নয়, কিন্তু হ্যাঁ, আমি আমি ভয়ঙ্কর ভক্ত নই, এই আর কি। না অনেকে আছেন আমিও যে আমিও নই। আমি যেমন একটা জিনিস ব্যক্তিগতভাবে মেলাতে পারি না, আমি ঈশ্বর একেবারে বিশ্বাস করি না। মানে আমি অজ্ঞেয়বাদী বলতে পারেন একদম মোস্ট, বা কাইন্ড অফ নাস্তিক এবং অ্যাগনস্টিকের মাঝামাঝি। সেক্ষেত্রে রবীন্দ্রনাথের যে চূড়ান্ত আস্তিকতা এবং উপনিষদে বুঁদ হয়ে থাকা, এবং আমি এটার সাথে অনেক সময় রিলেট করি না। মানে গানের কথাগুলো হয়তো ভালো লাগছে না, সুরটা আমাকে স্পর্শ করছে, নট না, আমার এটা আমার মনের সঙ্গে মিলল এই জন্য যে আমিও সম্পূর্ণ নাস্তিক। আমার যদিও আপনার থেকে অনেক বয়স বেশি, কিন্তু আমিও সম্পূর্ণ নাস্তিক, সেজন্য তবে রবীন্দ্রনাথ নাস্তিক ছিলেন না, এটা কিন্তু আমাদের মানতে হবে। এটা একদম মানতে হবে, এটা হ্যাঁ, তো হ্যাঁ, অস্বীকার করার কোনো জায়গাই নেই। হ্যাঁ, আমরা না, অনেকে নাস্তিক হলেও অনেকে তো বিশ্বাসী হয়। বিশ্বাসের আবার দুরকম ব্যাপার আছে। হ্যাঁ অনেকে বিশ্বাসী হয়, তারা ভুল বিশ্বাস, মানে ঠিক বিশ্বাস, তারা বিশ্বাসী নয় কিন্তু বিশ্বাসটাকে সংস্কারের মতন দেখায়। হ্যাঁ দেখে এই যে বিশেষভাবে। আপনি তো ডাক্তার, হ্যাঁ আমি তো আমার আমার অনেক ছাত্রছাত্রীকে বলি, এই যে বাড়িতে অসুখ হলে ডাক্তারকে যে ডাকো, এটাই প্রমাণ হয় তোমরা ঈশ্বরে বিশ্বাস করো না। ঈশ্বরকে দেখে তো বসে থাকতে পারো না, ডাক্তারকেই ডাকতে হয়, এই আর কি। কাজেই বেশিরভাগ মানুষই এইরকম। কিন্তু তার মধ্যেও যারা ঈশ্বর বিশ্বাসী, যেমন রামপ্রসাদ, যেমন রামপ্রসাদ হ্যাঁ। যে ঈশ্বর বিশ্বাসী ছিল তো অস্বীকার করা যাবে না না তো। না, তেমনি একেবারে। তেমনি তেমনি রামপ্রসাদ সেই রকম লোক যিনি কিন্তু অসুখ করলে ডাক্তার না ডেকেও থাকতে পারতেন। হুম কিন্তু যাই হোক, রবীন্দ্রনাথের এটা ছেড়ে দিয়ে আস্তিক্যবাদী অনেক লোকই থাকেন, সেই অনেকেই ছিলেন। হুম। তাহলেও রবীন্দ্রনাথের লেখার অনেক জায়গা এবং তার ভাবনার অনেক জায়গা আমার কাছে মনে হয় অযৌক্তিক, মনে হয় মনে হয় যে সেটাকে তিনি মানে নিরপেক্ষভাবে বিচার করেননি, এরকম আমার মনে হয় অনেক জায়গায়। হ্যাঁ, তবে মানে মেয়েদের সম্পর্কে তার চিন্তা ভাবনা বিবর্তন ঘটেছে, সেটা কিন্তু কিন্তু পাল্টেওছেন। মানে যখন উনি ধরুন স্ত্রীর পত্র লিখছেন বা হৈমন্তীর মতো গল্প লিখছেন, হ্যাঁ, অসাধারণ আমার মনে হয়। আধুনিক, কি আধুনিক সেইখানে। সেটা একটু, হ্যাঁ, সেখানে উনি পরে পাল্টেছেন, মেয়েদের সম্পর্কে কিছু স্ত্রীদের কথাবার্তা মতামত পাল্টেছেন পাল্টেছেন। এবং অনেক বিষয়, তারপরে লোকসাহিত্য সম্পর্কে আমার ভাবনা। আমার মনে হয় যে উনি অনেক কিছুই যা বলেছেন সেটা যে খুব খুব আজকে আমাদের কাছে গ্রহণযোগ্য হবে বা না সে নয়। তো বটে, একদম ঠিক বলে। হ্যাঁ, কিন্তু আমার আবার এই যে রবীন্দ্রনাথের আস্তিক্য সম্পর্কে আপনি বললেন, কিন্তু আপনি ভাবুন যে দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র এরা কিভাবে রবীন্দ্রনাথের গান গেয়েছেন, অথচ দুজনেই কমিউনিস্ট ছিলেন। সেটা আমি মানে অবাক হয়ে যাই ভাবলে, যে দুজনে আইপিটিএ করেন এবং মার্ক্সবাদে বিশ্বাসী, দীক্ষিত। সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাস, না, তারা। ওরা তো গায়ক ছিলেন তো, ওরা গান জিনিসটাকে ওরা খালি কথা বা ভাব দিয়ে যে বিচার করতেন আমার তা মনে হয় না। আমার মনে আচ্ছা, হয় ওরা গানের যে ফরমেশনটা, হ্যাঁ মানে গানটাকে গান হিসেবে দেখেছেন আপনি। হ্যাঁ, সুর এবং কথার মধ্যে দিয়ে যে দেখা, মানে তার মিশ্রণের মধ্যে দিয়ে দেখা, সেই আচ্ছা, থেকে দেখেছেন বলে মনে হয়। আর রবীন্দ্রনাথের আস্তিক মানে পূজার গান, আমারও আমি অনেককেই বলেছি এটা, যে পূজার গান আমাকে স্পর্শ তেমন ভাবে করে না, কারণ না রবীন্দ্রনাথ যে বিশ্বাসটা নিয়ে লিখছেন সেটা আমার তো তো সেই আমাদের নয়। বিশ্বাসটাই হ্যাঁ, নেই। হ্যাঁ, কাজে একদম সেটা একদম। হয় না। এবং আরো অনেক কথাও অনেক কিছুই আছে। হ্যাঁ তো রবীন্দ্রনাথের এই এই দিকটা ভাবার আর কি, যে রবীন্দ্রনাথ সম্পর্কে
আমি অত উচ্ছ্বসিত হতে পারি না। ওর সৃষ্টি অসাধারণ, এই বিষয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু ওর ভাবনা চিন্তার জগৎ সম্পর্কে আমি খুব একটা উচ্ছ্বসিত হতে পারি না সবসময়। এইটা হুম এই হুম। জন্য অনেকে আমাকে তো একটু রবীন্দ্র বিরোধী বলেই, কিন্তু ঠিক সে রবীন্দ্র বিরোধী তো ব্যাপারটা নয়। অনেক কিছু ওর অসাধারণ আছে, কিন্তু সব জায়গায় ওর চিন্তা ভাবনা যুক্তিকে অনুসরণ করে না। এই, করেন একদম একদম। হ্যাঁ, এইটা কথা। ঠিক ওকে। আছে, থ্যাংক ঠিক ইউ সো আছে। মাচ। হ্যাঁ হ্যাঁ। ভালো লাগলো কথা বলে। হুম। কারণ এখনকার মানে এরা অনেকে তো খুব বেশি পড়ে না। অবশ্য ডাক্তারদের আমি দেখেছি, ডাক্তাররা বেশ সাহিত্যে উৎসাহী হয়। অনেক অনেক তাড়াতাড়ি বেশ সাহিত্য পাঠ করে। ঠিক আছে। হ্যাঁ, কোথায় কোথায় আপনি কোথায় আছেন? আমি বর্তমানে রয়েছি পোস্টেড হচ্ছে, আপনি ইএসআই হসপিটালের নাম শুনেছেন? ইএসআই। ইএসআই তো অনেক জায়গাতে হ্যাঁ মানে। হ্যাঁ, অনেক হ্যাঁ, জায়গাতে রয়েছে, হ্যাঁ। আমি রয়েছি বজবজে, বজবজ শাখা। ও আচ্ছা, বজে বজে, আচ্ছা। হুম। ঠিক আছে। ওকে, থ্যাংক আমার ইউ। আমার বয়স হলো 80। হ্যাঁ তা হ্যাঁ হ্যাঁ। সেই আমার পরিচয় টরিচয় পাওয়া যাবে বইগুলোতে। আর রবীন্দ্রনাথ সম্পর্কে আমার ভাবনা তো করুণার ওই বইটাতে, আমার রবীন্দ্রনাথ গ্রহণে বর্জনে, আমি সেখানে আমার নাম, বইটার নাম। হ্যাঁ, আমি অবশ্যই সেটা সংগ্রহ সেটা করব। সেটা ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ঠিক ইউ। আছে। হুম।